নমস্কার বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির পক্ষ থেকে আলোচনার বিষয় 23তম শিক্ষা দিবসে, সেটা হলো বিজ্ঞান এবং ধর্ম দুটা পরস্পর বিপরীত মেরুতে অবস্থান করছে, সেটার উপরেই আলোকপাত করব। আমার প্রিয় ফলোয়ারগণ যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন এবং প্রতিনিয়ত দেখেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সময় সাপেক্ষে ধৈর্য সহকারে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি কোথাও স্ক্রিপ্ট করে যাবেন না, হয়তো যেখানে স্ক্রিপ্ট করলেন আসল তথ্য আপনি জানতেই পারলেন না। তাই অনুরোধ করব, যে সময়টুকু আপনারা আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা দেখবেন, স্ক্রিপ্ট করবেন না। এটা অনুরোধ থাকলো একাডেমির পক্ষ থেকে, কারণ আমরা আজকে একাডেমির তরফ থেকে যে বিষয় বেছে দিয়েছে আমাকে, ধর্ম এবং বিজ্ঞান, তার উপর আলোচনা করব। নমস্কার। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট করেননি, তাদেরকে আমি বলবো আপনারা করে নেবেন, আর যারা করছেন তাদেরকে আমি ধন্যবাদ দিব। বন্ধুরা, বিজ্ঞান হলো পরীক্ষা লব্ধ বিশেষ জ্ঞান, যার মাধ্যমে বিশ্ব সভ্যতা আজ যেটা দেখতে পাচ্ছেন তার নবীনতম রূপ দিনে দিনে অবয়ব পরিবর্তন করছে। বিভিন্ন বিজ্ঞানীদের কে নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ইনভেন্টের মাধ্যমে এরা হলো বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের প্রথম ধাপ, প্রথম সোপান হচ্ছে কি? দার্শনিক চিন্তা ভাবনা, দর্শন ভিত্তিক চিন্তা ভাবনা মধ্য দিয়ে বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে। আমরা যে কোনো পৃথিবীর যে কোনো জিনিসকে আমরা যখন দেখব, মানে দর্শন করব, সেই দর্শনটা একটা পরীক্ষালব্ধ দর্শন, পরীক্ষালব্ধ জ্ঞান, সত্যের উপর দাঁড়িয়ে আছে, সেটা একটা দর্শন। সেই দর্শনটাকে বলা হচ্ছে কে? বাস্তব এবং বিজ্ঞান সম্মত দর্শন। বিজ্ঞানের মধ্য দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা এটা দেখতে পাই, যার ফলে বাস্তবভাবে আমরা এখন সমগ্র মহাশূন্যকে হাতের নাগালে নিয়ে আসছি। ঠিক অপরদিকে আমরা আরেকটি গতিধারা দেখতে পাচ্ছি, যেটা ভাবনার মধ্য দিয়ে, ভাব দর্শন কে অনুমানের উপর চলে, যাকে কেন্দ্র করে ধর্মের উৎপত্তি হয়েছে। এবং এই ধর্মভিত্তিক ধারণা থেকে জন্ম হয় কুসংস্কার, আর কুসংস্কারের মধ্য দিয়ে তৈরি হয় আবর্জনাময় পৃথিবী, যা সভ্য জগতে বাধার সৃষ্টি করে। সেটাই হচ্ছে মৌলবাদী শক্তির দ্বারা পরিচালিত হয়। সেটা কিন্তু স্বচ্ছ ধারণার মধ্যে নয়। তাদের ধারণাটা হলো কি? যে মৃত্যুর পর পারলৌকিকভাবে কিছু আরও অনেক কিছু পাওনা আছে, যেটা মানুষ এ জগতে সুখভোগ করতে পারে না, পর জগতে তারা সুখভোগ করবে। এখন তারা কষ্ট করে ধর্মের বিভিন্ন ধ্যান ধারণার মধ্য দিয়ে, বিভিন্ন পথে ভগবত চিন্তা, গড চিন্তার মধ্য দিয়ে সেটা পরিচালিত করে
ধর্মগুরুদের পিছে পিছে ঘুরছে, যার ফলে ধর্মান্ধতা সৃষ্টি হয়ে দেশের অরাজকতা সৃষ্টি হচ্ছে, যা আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ দেশান্তরে। কারণ এই মৌলবাদী শক্তির জন্ম হচ্ছে ধর্ম থেকে, ধর্মের অন্ধতার থেকে। যেমন যে ধর্মের গোঁড়ামিকে কেন্দ্র করে যারা শিক্ষা নিচ্ছে, সে হিন্দু দর্শনের মধ্যে হতে পারে, মুসলিম দর্শনের মধ্যে হতে পারে, এবং খ্রিস্টান ধর্মের মধ্যে হতে পারে। যে ধর্মেই যাক না কেন, তার গোঁড়ামি রয়েছে। সেই গোঁড়ামির ভিত্তিতে ধর্মের অন্ধতা সৃষ্টি হয়, মানব জীবনের গতিপথ বাধার সৃষ্টি হয়। যার ফলে কবি বলছেন, কি বলছেন, যে দুটা ধারাকে পাশাপাশি নিয়ে দেখাচ্ছেন। যে কবি বলছে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে এসে তারে। অর্থাৎ স্রোতমান নদীতে কোনোদিন জঞ্জাল জমতে পারে না। যেমন যে জাতি পঙ্কিলে ডুবে যায়, তারা ধর্মের অন্ধতায় তারা কি গো টু ব্যাক, অর্থাৎ তারা পৃথিবীতে ব্যাকওয়ার্ড প্লেসে চলে যাচ্ছে। আর যারা বিজ্ঞানকে কেন্দ্র করে এগিয়ে চলছে, আজকে মৃত্যুর হার কমে গেছে, জন্মের হার বেড়ে গেছে। কিসের কারণে? আসতে পারে 100-150 বছর আগে দেখেন, দুরারোগ্য রোগ, বসন্ত, করলা থেকে শুরু করে আজকে সেগুলি কোথায়? বিজ্ঞানের নতুন নতুন ইনভেন্টের কারণে তারা আজকে নির্মূল হয়ে গেছে। অথচ আমরা যদি সেই জায়গায় আবার ফিরে যাই, তাহলে কি হবে? ধর্মান্ধতা তৈরি হবে এবং কুপমণ্ডুকতায় পরিণত হবে বিশ্ব মানব সভ্যতা। তাই এখন আমাদের কাছে জিজ্ঞাসা, আমরা কোনটা গ্রহণ করব? ধর্মের অন্ধতার মধ্য দিয়ে মানব জীবনকে আমরা বিপথে পরিচালিত করব, না বিজ্ঞান ভিত্তিক চিন্তার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাব উন্নত সভ্যতার দিকে? কোনটা? এটা আপনারা বিচার করবেন। আমার বিশ্ববাসীর কাছে দুটা ধারা তুলে ধরছি, আপনারা দেখবেন, বিচার করবেন যে একজন শিক্ষক এই দুটা ধারা পাশাপাশি তুলে ধরছে, কোনটা ভালো কোনটা মন্দ। ধর্মের দিক দিয়ে যদি আমরা যাই, এ জগতে আমরা কোনো সুফল পাবো না, আমরা সেটা ভোগও করতে পারবো না। পরবর্তী জীবনে অর্থাৎ পরকাল অর্থাৎ মৃত্যুর পর সেটা তুমি পাবে। স্বীকৃতি অর্জন করলে তুমি স্বর্গ সুখ ভোগ করবে, আর যদি তুমি পাপ অর্জন করো তাহলে তোমাকে নরক দর্শন করতে হবে। বিজ্ঞান এখানে বলছে পরকাল বলতে কি বোঝায়? বলছে একজন মানুষ, তার পিতা আছে, তারপরে পুত্র, তারপরে পুত্র। তাহলে পুত্রের পূর্বকাল পিতা, আর সেই পুত্রের পরকাল হচ্ছে তার পুত্র। অর্থাৎ পরকাল বলতে বোঝায়, যেমন আমার পুত্র হচ্ছে আমার পরকাল, আর আমার পিতা হচ্ছে আমার পূর্বকাল। বিজ্ঞান এটা বোঝে যে পূর্বকাল মানে অতীত হয়ে গেল, আর পরকাল বলতে আমার জেনারেশন যেটা আসতেছে সেটাকে বলছে পরকাল। পরকাল তাহলে কি জিনিস বোঝাতে পারলাম? যে পরকাল কি, যে পরবর্তী বংশধর শিক্ষায় দীক্ষায় উন্নত হয়ে একটা জায়গায় পৌঁছাবে এবং তারা স্বর্গ সুখ ভোগ করবে। এটাকেই বলানো হচ্ছে পরকাল।
আর ধর্মীয় দর্শন অনুযায়ী পরকাল বুঝাইতে বোঝাচ্ছে মৃত্যুর পর তুমি এমন কোনো পৃথিবী দেখাতে পারবে মৃত্যুর পর সেখানে স্বর্গ সুখ বিরাজ করছে? সেটা পারবে না। হ্যাঁ, এখানে তুমি যদি ভালো কাজ করো তুমি স্বর্গ সুখ ভোগ করবে, তুমি খারাপ কাজ করলে তোমাকে জেল হাজতে থাকতে হবে, সেটাই নরক। এটুক আমি বাস্তবমুখী ক্লাস দিলাম। আপনারা সুচিন্তনভাবে চিন্তা করে আপনারা এই একাডেমির ক্লাসটাকে দেশান্তরে যাতে ছড়িয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন। তার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। কারণ ঠিক এরকম একজন বিজ্ঞানী, অর্থাৎ বিজ্ঞানী বললে ভুল হবে, দার্শনিক বলা যায়। দর্শন, তিনি বাস্তব দর্শনের মধ্য দিয়ে বিজ্ঞানের থিওরিকে অগ্রগতি ঘটানোর জন্য ব্যবস্থাপনা করেছেন, যার নাম হাজার হাজার আছে, দুই একটা আমরা বলবো। যেমন কনফুসিয়াসকে আমরা কি বলবো? বিশ্ব মানবতাবাদী বলা হয়, হিউম্যানিস্ট বলা হয়। হিউম্যানিস্ট থেকে আসছে দার্শনিক চিন্তাধারা ভাবনা, অর্থাৎ ফিলোসোফার থেকে আসতেছে সত্য জ্ঞানকে প্রতিষ্ঠিত করার জন্য বিজ্ঞানী, যারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করছে। তাহলে এই ধারাটা কতখানি সুন্দর। আমরা কোপার্নিকাসকে আমরা পাচ্ছি একজন বিজ্ঞানী হিসাবে, সক্রেটিসকে আমরা একজন বিজ্ঞানী হিসাবে পাচ্ছি, গ্যালিলিওকে একজন বিজ্ঞানী হিসাবে পাচ্ছি। তারা কিন্তু অ্যারিস্টটল, অর্থাৎ একজন দার্শনিক, তার দর্শন চিন্তার মধ্য দিয়ে এই যে মহান মহান ব্যক্তি, এরা বিদেশি। ঠিক এইরকম আমাদের দেশে আর্যভট্ট, বরাহমিহির, বরুচি, এরা কারা? এরা জ্যোতিষবিদ। তাহলে আমাদের দেশে যে নাই তা না, আমাদের দেশেও ছিল, আগামী দিনে আবার তৈরি হবে, বর্তমানেও আছে। যেমন বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আজকে আমাদের ভারতকে এমন একটা শক্তিশালী দেশে পরিণত করলো দ্বাদশতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, যাকে মিসাইল ম্যান বলা হয়। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তিনি কোন বংশে জন্মাইছেন, কোথায় জন্ম নক্ষত্র আমার দেখার নাই, তিনি কোন জাতের মানুষ আমার দেখার নেই, তিনি কিন্তু ভারতীয়। তিনি এমন কিছু আবিষ্কার করে দিয়ে গেলেন যার নামটাই হলো মিসাইল ম্যান, এবং অগ্নি 5 আবিষ্কার করে দিয়ে ভারতবর্ষকে হাজার গুণ সভ্যতার চরম শিখরে পৌঁছে দিলেন। তাহলে আমরা কি ভাববো? আমরা এখানে কি জাত বিচার করব? যারা আজকে জাত বিচার করে রাজনীতির আখড়ায় তাদের হীনমন্যতাকে চরিতার্থ করার জন্য আসছে, তাদের চিন্তাধারা আর একজন বিজ্ঞানীর চিন্তাধারা, একজন দার্শনিকের চিন্তাধারা, একজন ফিলোসোফারের চিন্তাধারা কি এক হতে পারে? বলুন বন্ধুরা। তাই বিশেষ করে রয়্যাল একাডেমির ক্লাসটা আপনারা মিস করবেন না। এই রয়্যাল একাডেমি বিশ্বের মধ্যে একটি জ্ঞান ভাণ্ডারের মাধ্যমে কি বিকশিত করার জন্য বিশ্ববাসীকে নলেজ দান করছে, আর সেটা গ্রহণ করে আগামী দিনে যাতে এই দেশ বিদেশে এবং সারা পৃথিবীতে অনাচার যেন না আসে, অনাচার যাতে দূরীকরণ হয়, তার ব্যবস্থাপনা। গতকালের ক্লাসে আমি বলছি যে কি একাডেমির উদ্দেশ্যই হচ্ছে সোশ্যাল ওয়ার্কার তৈরি করা। হিউম্যানিস্ট, সোশ্যালিস্ট, এই শব্দগুলির মানে আছে। এগুলি যারা ভাষাবিদ, যারা শব্দ বিশারদ, তারাই একমাত্র বুঝতে পারে। সাধারণ মানুষকে বোঝানোর জন্য রয়্যাল একাডেমি বিশ্লেষণমূলক কথা বলছে। তাই বন্ধুরা, আমি বলতে চাই
আপনারা আজকে নিজেদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য যেভাবে উঠে পড়ে একজন গার্জিয়ান চেষ্টা করেন, কে না চায় তার ছেলে মেয়ে ভালো জায়গায় পৌঁছাক, কিন্তু এডুকেশন সিস্টেমের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেই সিস্টেমে তো ভালো রকম প্রোডাকশান হবে না। তাই আমাদের দেশের যে শিক্ষামন্ত্রী, সে রাজ্যেই বলো আর কেন্দ্রেই বলো, তারা শিক্ষা মন্ত্রী হয়ে শিক্ষার যে সিস্টেম সেটাকে কি বিজ্ঞান ভিত্তিক এবং গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব তাদের। কিন্তু যে সিস্টেমটা চালু আছে সেই সিস্টেমটার মধ্যে এআই টেকনোলজিক্যাল ম্যাটারগুলি কতটুক প্রযোজ্য আছে সেটা দেখা দরকার। তাহলে একজন মন্ত্রী দায়িত্ব নিচ্ছেন অথচ সেই দপ্তরের গুরুত্বই তিনি বোঝেন না, তাহলে তাকে দিয়ে কতটুক কাজ হতে পারে। তাই মন্ত্রিসভায় যখন দপ্তর বিলি বন্টন হয়, তাহলে কোয়ালিটি দেখে তার দপ্তর তাকে দেওয়া উচিত। কিন্তু না, নন মেট্রিক, নন গ্র্যাজুয়েটেড, আন্ডার গ্র্যাজুয়েট এই সমস্ত যারা ভোটের রাজনীতিতে মাছ মাংস খেয়ে নির্বাচিত হয়ে আসছে লাখো লাখো টাকা খরচা করে, তাদের দ্বারা কতটুক উন্নয়ন হতে পারে বলুন। এবং যিনি আজকে মন্ত্রী পদে আছেন তার যে সেক্রেটারিয়েট ব্যবস্থা, সেখানে আইএস আইপিএসরা থাকে, তারা যে প্রোটোকল মেনটেন করে দেয় সেটা অনুযায়ী তাকে চলতে হয়। তাহলে এই প্রোটোকল মেনটেনকারী যে অফিসার থাকে, যারা আমলারা থাকে, তাদের শিক্ষা ব্যবস্থা তো কি আছে, টাকা দিলে আইএস আইপিএস হওয়া যায়, ভাবতে পারেন? WBCS অফিসার হওয়া যায়, ভাবতে পারেন? তারে কোয়ালিটি বিচার না করে টাকার অঙ্কে এ সমস্ত পদাধিকার ব্যক্তি তৈরি হচ্ছে, যার ফলে দেশের মান উন্নয়ন কোন জায়গায় যাবে বলুন। তাহলে শিক্ষামন্ত্রীর কাজ কি? আমি বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি, যার ঘরের টাকা থোয়ার জায়গা নাই, পায়খানাতে টাকা রাখছে, এবং তিনি চরিত্রের দিক থেকে কতটুকু শুদ্ধ তাকে আমরা কি দেখতে পাচ্ছি, সে নানা রকম আনুষঙ্গিক, আমি বলতে চাই না, আপনারা পেপার পত্রিকায়, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পাচ্ছেন, আজকে প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কোন জায়গাটায় আছে ভাবুন তো একবার। তাহলে এরা কারা? এদের হাতে দেশ। তাই লম্পট চরিত্রদের হাতে, চরিত্র লম্পট চরিত্রের মানুষের হাতে যখন দেশের অর্থ ভাণ্ডার বলেন, শিক্ষা ভাণ্ডার, যেটাই বলেন না কেন, তারা ওই রকমই তৈরি করবে। তাহলে চাই সংশোধনী। তাই কেন্দ্র সরকারের মন্ত্রিসভায় আমার বার্তাটা পৌঁছাক, এবং রাজ্য সরকারের মন্ত্রিসভায় আমার বার্তাটা পৌঁছাক, এবং বিশ্ববাসী আমার বার্তাটা গ্রহণ করুক। আমি বলতে চাই, अरे बहुत ज़्यादा ज़्यादा आदमी है हमारा देश में, क्या चीज बहुत सोशल मीडियाয় বিতর্ক সভা করছে, বিতর্ক সভা, বহুত বড় বড় বাঘা রাজনীতিবিদকে আমরা দেখতে পাচ্ছি। তারা কি একবার বলছে কথাগুলি? তারা মুখে আওড়াচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে, সঠিক পন্থা অবলম্বন করে যাচ্ছে না। আমি বলতে চাই কি, যখন পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী ভারতবর্ষে 1991-92 দিকে, সেই সময়
দেশের আর্থিক অবস্থা কোন জায়গায় নিয়ে গেছিল? তিনি দেশের চাকরিজীবী দেশবাসীর কাছে ভিক্ষা মাংছিল একদিনে রোজগার। সেই রোজগারের টাকা দিয়ে তিনি সেই সময় অর্থমন্ত্রী মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং একজন অর্থনীতিবিদ, তাকে দিয়ে বলছিলেন যে দেশের এই দুরবস্থাকে কাটানোর জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপ জিএসটি চালু করার জন্য